বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত, প্রাণে খুশির হিল্লোল, ফাগুন হাওয়ায় ভালোবাসার বাংলাদেশ করার প্রত্যয়। সবাই একই রকম শাড়ি পরে সুন্দর সুন্দর ফুল কানে গুজে যেভাবে আসে, এটা আসলে দেখতেই ভালো লাগে। আজকে যখন এখানে এসেছি মনে হচ্ছে যে বাংলাদেশকে নতুন করে খুঁজে পাচ্ছি। বইমেলায় এসে অনেক ভালো লাগছে, আর বিশেষ করে ফাল্গুন একই সাথে ভ্যালেন্টাইন্স ডে সব মিলে খুব ভালো লাগছে। বসন্তের দিনে বইমেলা অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগছেও। নির্বাচন ব্যাহতের চেষ্টা চলছেই, অভিযোগ মির্জা আব্বাসের। কাল থেকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, জানালেন উপদেষ্টা আদিলুর। জাতিসংঘের প্রতিবেদনের পর অভ্যুত্থানে গণহত্যাকে অস্বীকারের সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনার। সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বলেছে যে উনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। কাজেই এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে। যুক্তরাষ্ট্র ভারত শীর্ষ বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর সিদ্ধান্ত। বাংলাদেশের পট পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না বললেন ট্রাম্প। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা এবং আমি তন্ময় কুমার রায়। তন্ময়, পুরো শহর আজ সেজেছে বাসন্তী রঙে এবং প্রেম ও সংগ্রামের প্রতীক বসন্তকে বরণে ব্যস্ত এই নগরী। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা থেকে বইমেলা, সবখানেই আজ বসন্তের আমেজ। এবং একই সঙ্গে ছিল ভালোবাসা দিবস উদযাপনের নানা আয়োজন। বলা চলে যে আজ বর্ণিল ছিল রাজধানী ঢাকা, এবং তরুণ যারা রয়েছেন তাদের আশা, জুলাই আবহে গড়ে উঠুক ভালোবাসার নতুন দেশ। সহকর্মী শাহাদাত অভ্রের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনন্ত সঙ্গীত, ফাল্গুন প্রকৃতির নবজাগরণের ঋতু, প্রেম ও সংগ্রামের প্রতীক, তাকেই বরণ করে নিতে ব্যস্ত এই নগরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা সেজেছে রঙিন সাজে, চলছে ফাল্গুন বন্দনা। বসন্ত বরণ করে নেওয়ার উৎসবে মাতোয়ারা তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। প্রতিবারের মতো এবারও পরিবার পরিজন নিয়ে এ ধরনের আয়োজনে আসতে পেরে উল্লাসিত দর্শনার্থীরা। ফাল্গুন আসলে একটা মনে একটা উৎসব মুখর ব্যাপার হয়, যেটার জন্য ভালো, মানে সবকিছুতেই একটা প্রফুল্লতা থাকে। প্রতি বছর আসি, গান শুনি, মনটা একদম প্রফুল্ল হয়ে যায়, মানে খুব ভালো লাগে আমার কাছে বসন্তের এই উৎসবটা। সবাই একই রকম শাড়ি পরে সুন্দর সুন্দর ফুল কানে গুজে যেভাবে আসে, এটা আসলে দেখতেই ভালো লাগে, এত কালারফুল। শিশুদের নিজেদের সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয় এই বসন্ত উৎসব। তাই তো তাদের নিয়ে এমন আয়োজনে এসেছে অভিভাবকরা। এটা তো আসলে আমাদের একটা ঐতিহ্যের অংশ, তো আমরা যদি এটা প্র্যাকটিস না করি এটা হারিয়ে যাবে। এই জন্য আমি আমার মেয়েকে শেখানোর জন্য ফ্যামিলি নিয়ে এসেছি। খুব ভালো লাগছে আমার এখানে এসে, খুব ভালো লাগছে। আমি এখানে সকালবেলা এসেছিলাম। জহির রাহান বলেছিলেন, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। ফাল্গুন তাই শুধু প্রকৃতির নয়, বাঙালির সংগ্রামের, আত্মত্যাগের নতুন দিনের সূচনারও প্রতীক। শাহাদাত অফরো, এখন ঢাকা।
তন্ময়, বসন্ত বরণে রাজধানীর উৎসব মুখর পরিবেশ দেখছিলাম। শুধু যে রাজধানীতে এই আয়োজন তা কিন্তু নয়, সারা দেশে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে চলছে নানা আয়োজন এবং বসন্ত বরণে তরুণ তরুণীদের বাড়তি উচ্ছ্বাসও দেখা যাচ্ছে। একই সঙ্গে ছিল সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে বসন্তের যে বাসন্তী রং সেটিকে কিন্তু ছড়িয়ে দেওয়ার হয়েছে এবং একদিকে যেমন বসন্ত বরণ চলছে তেমনিভাবে চলছে ভালোবাসা দিবসের উদযাপন। সব মিলিয়ে আজ আবার সরকারি ছুটির দিনও রয়েছে। এক ধরনের অন্যরকম আবহ তৈরি হয়েছে, এতে করে মানুষ পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন। এতে করে বিনোদন কেন্দ্র বা পর্যটন স্পট যাই বলি না কেন সেখানেও দর্শনার্থী যারা রয়েছেন তাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবেদনে জানবো বাকিটা। ফাল্গুনের হাওয়ায় উৎসবের রঙে মেতে ওঠে প্রকৃতি। শীতে বৃক্ষের পত্ররাজি ঝরে পড়ে, প্রকৃতিতে আসে স্তব্ধতা। বসন্তের আগমনে সেই আড়মোড়া ভেঙে প্রকৃতি হয়ে ওঠে সজীব। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে চট্টগ্রামে ছিল নানা আয়োজন। ভোর থেকে প্রিয় ঋতুকে বরণ করতে হৃদয়ের সকল উচ্ছলতা ঢেলে দেয় নগরবাসী। বোধন আবৃত্তি পরিষদ প্রতিবারের মতো এবারও দিনটিকে বরণ করে নিতে পাহাড়তলী শহীদ ওয়াসিম পার্কে আয়োজন করে বসন্ত উৎসবের। বাসন্তী বসনে তরুণ তরুণীদের দেখা যায় উচ্ছ্বাসমুখর পদচারণায়, আড্ডায়। চারিদিকে ছিল হলুদের মেলা, হলুদ রঙের ছোঁয়া, পাশাপাশি ছিল লাল পোশাকের উপস্থিতি। ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় ভিন্ন মাত্রা যোগ হয় বসন্ত আয়োজনে। মঞ্চে গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। বাঙালির চিরায়িত সংস্কৃতির অংশ বসন্ত সবার জীবনকে বর্ণিল করবে এমন প্রত্যাশা ছিল অনুষ্ঠানে আগতদের কণ্ঠে। সাদা শাড়ি, হলুদ ওড়না, কমলা ফুল, মানে বলতে গেলে আমরা বসন্তের যে গন্ধ বা আমেজটা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটা একটা অনেক আনন্দময় দিন। এই দিনে নাচ হয়, গান হয়, বিভিন্ন আবৃত্তি হয়, এতে সবারই ভালো লাগে। অনেক আনন্দ আছে, দুঃখ আছে, বেদনা আছে, প্রত্যেকের জীবনটাই তাই। তো সেই জীবনের মধ্যে হঠাৎ করে যখন বসন্ত আসে, প্রকৃতিতে যেভাবে বর্ণিল হয়ে আসে, আমরা মনে করি যে বাঙালি মধ্যে এরকম একটি বর্ণময় মনন তখন তৈরি হয়। বর্ণিল আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ উদযাপন করেছে বসন্ত বর্তিকা। বসন্তের আবাহনে আয়োজিত এই উৎসব বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রতিচিত্র তুলে ধরে। আয়োজনের শুরুতেই ছিল শোভাযাত্রা, যেখানে শিক্ষার্থীরা বাসন্তী রঙের পোশাকে উপস্থিতির জানান দেয়। শীতের রিক্ততাকে পিছনে ফেলে বসন্তের আগমন এবং আমাদের সবার প্রত্যাশা থাকে যে বসন্তের মতো আমাদের সবার জীবন রঙিন হয়ে উঠুক। আমাদের মধ্যে যে হিংসা আছে, বিদ্বেষ আছে, এগুলা ঝেড়ে ফেলে নিজেকে নতুন করে গড়ে তোলার একটা প্রত্যয় যাপন করি আর কি। পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের রং ছড়িয়েছে সমুদ্র নগরী কক্সবাজারেও। সকাল থেকে সৈকত জুড়ে পর্যটকদের উপচে ভরা ভিড়। প্রিয়জনকে সাথে নিয়ে বিশেষ দিনটি কক্সবাজারে কাটাতে পেরে উচ্ছ্বসিত পর্যটকরা। চলছে সমুদ্র তীরের সৌন্দর্য উপভোগ, নোনা জলে গা ভেজানো সহ জেডস্কি চড়ে সাগর জলে ভাসা। সৈকত ছাড়াও বিভিন্ন বৌদ্ধবিহার, মহেশখালী দ্বীপ, মেরিন ড্রাইভ সহ বিভিন্ন পর্যটন স্পট মুখর পর্যটকদের পদচারণায়। আমাদের আজকের দিনটা অনেক আনন্দময় এবং কি খুব সুন্দর লাগতেছে। আজকে ভালোবাসা দিবস উপলক্ষে পরিবেশটা খুবই সুন্দর ছিল। আজকে আমার প্রিয় মানুষটাকে নিয়ে ভালোবাসার দিনে সাগর পাড়ে আসছে, খুব ভালো লাগছে। প্রিয়জনকে সাথে নিয়ে বিশেষ দিনটি উদযাপনে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে বেড়েছে দর্শনার্থীর ভিড় ও ফুল বিক্রি। দিনটি রাঙিয়ে নিতে বাসন্তী রঙে সেজেছে তরুণ তরুণীরা। শোভন মাহমুদ খান, এখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বসন্ত উৎসবের নানা আয়োজন, আছে ভালোবাসা দিবসের আয়োজনও এবং এই দিনের ছোঁয়া লেগেছে অমর একুশে বইমেলায়। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজফিহা উখরোজ এবং অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। প্রথমেই যেতে চাই উখরোজের কাছে। উখরোজ, বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপনাকে। জানতে চাই বসন্ত উৎসবে কি কি আয়োজন চলছে এই মুহূর্তে এবং ভালোবাসা দিবস উদযাপনের কেমন দেখছেন? বর্ণা, আপনাকে এই বর্ণিল বসন্তের শুভেচ্ছা জানাতে চাচ্ছি এবং ঋতুরাজ্যে বসন্ত তার প্রথম দিন আজ এবং এরই মাধ্যমে আসলে বসন্ত বরণের যে উৎসব তা কিন্তু আসলে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অঙ্গনে ছিলাম এবং সেখান থেকে আমরা বটতলায় এসেছি এবং সব জায়গায় আসলে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এবং আমরা দেখতে পেয়েছি যে চারুকলা আসলে সকাল থেকেই নানা রকম নৃত্য কিংবা
গান বাজনা এবং র্যালি শোভাযাত্রা ইত্যাদির মাধ্যমে আসলে বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসব সেটি তারা করেছেন। এবং বটতলায় যখন আমরা আসলাম তখন দেখেছি যে এখানে সমগীত যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি রয়েছে তারা আসলে এখানে বসন্তকে বরণ করে নেওয়ার একটি উৎসবের আয়োজন করেছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে নানা রকম বিদ্রোহের গান, নৃত্য ইত্যাদি এবং কবিতা আবৃত্তি ইত্যাদির মাধ্যমে তারা আসলে বসন্তকে বরণ করে নিচ্ছে এবং শিশুরা সেখানে আসলে নৃত্য পরিবেশনা করেছে, গান বাজনা করেছে। এছাড়াও সমগীত সাংস্কৃতিক অনুষ্ঠানের যেই অনুষ্ঠানটি রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে অর্থনীতিবিদ এবং লেখক আনু মোহাম্মদ ছিলেন এবং সাংবাদিক নুরুল কবির ছিলেন। এছাড়াও আরও অনেক গুণীগানী ব্যক্তিরা ছিলেন। তারা আসলে বিভিন্ন বিষয়, দ্রোহ এবং ভালোবাসা এবং বসন্ত, এই তিনটি বিষয়ের সমন্বয়ে কিন্তু তারা তাদের বক্তব্যে কথা বলেছেন। এছাড়া আপনি আসলে বলছিলেন যে আজকে কিন্তু বসন্ত উৎসবের পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবস এবং তার ছাপও কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। আমরা আসলে দেখেছি যে সকাল থেকে আসলে যুবক যুবতীরা তারা হচ্ছে প্রেমিক প্রেমিকা কিংবা বন্ধু বান্ধব বা তাদের ভালোবাসার মানুষই হতে পারে, সেটি পরিবারের স্বজনেরা, তাদেরকে নিয়ে কিন্তু তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসেছে এবং তারা আসলে এই যে ভালোবাসা দিবসকে যে উদযাপন করে সেটি তারা করছেন। এছাড়া আসলে এই যে ভালোবাসা দিবস এবং বসন্তকে কেন্দ্র করে যে একটি উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু আসলে পুরোপুরি বিরাজ করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং বলা চলে যে প্রতি বছরের ন্যায় আসলে বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসবগুলো হয়ে থাকে সেগুলো আসলে এই বছরও সেই ব্যাপারটি আসলে দেখা যাচ্ছে বলা যায়। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বসন্ত বরণের সবশেষ তথ্য। আমাদের সাথে যুক্ত ছিলেন নুখরোজ। এবার যাচ্ছি অমর একুশে বইমেলায়, সেখানে আছেন অভ্র। বইমেলায় বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসের ছোঁয়া ঠিক কতটা দেখতে পাচ্ছেন একটু জানতে চাই। বর্ণা, এই যে পুরো বইমেলা জুড়ে কিন্তু হচ্ছে এই মুহূর্তে চলছে একটি আমেজ, সেই আমেজটি হচ্ছে বসন্ত আর হচ্ছে বসন্তের যে ফুল সেটির ঘ্রাণে যেমনি মোমো করছে তেমনি কিন্তু হচ্ছে যেই নতুন বই সেই নতুন বইয়ের ঘ্রাণে কিন্তু এখানটায় পুরো যেই বইমেলার যে বইয়ের স্টলগুলো আছে সেগুলো কিন্তু মোমো করছে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে এই যে বইমেলার যারা আছেন তাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে সেজেছে বাসন্তী সাজে। তাদের মধ্যে যারা কিনা হচ্ছে আজকে ছুটির দিন হিসেবে এসেছেন তাদেরও কিন্তু হচ্ছে পরিবারের ছোট্ট সোনামণিকে নিয়ে তারা এসেছেন। তাদের পরিবারের যে ছোট্ট সদস্যগুলো আছে তাদের কিন্তু হচ্ছে বেশি বেশি লক্ষ্য করছি আমি পুরো বইমেলা জুড়ে। একই সাথে ফুল এবং যেই একটি রঙিন আবহ, সেই আবহ কিন্তু বন্যা এখানটায় আমি একদমই সকাল থেকেই লক্ষ্য করে আসছি। আর যেহেতু আজকে শবে বরাতও আছে সেজন্য কিন্তু হচ্ছে মেলা কর্তৃপক্ষ আজকে সকাল 11টা থেকে শুরু করে একদম 7:30 পর্যন্ত কিন্তু এই যে এই মেলা চালাবে। কিন্তু অন্যান্য নিয়মিত সময় কিন্তু ছুটির দিনে এই সময়টা থাকে রাত 9টা, সেটি কিন্তু পরিবর্তিত হয়ে এখন 7:30টায় কিন্তু হচ্ছে চলে এসেছে। তবে যারা এখানে এসেছেন প্রত্যেকেই কিন্তু হচ্ছে মনের মধ্যে কিছুটা হলেও কিন্তু হচ্ছে তাদেরকে আমরা উৎফুল্লিত দেখেছি, উচ্ছ্বাস তাদের মধ্যে আমরা দেখেছি, যার মূল কারণ কিন্তু হচ্ছে আজকে একই সাথে ভালোবাসার দিবস এবং ভালোবাসা দিবসের সাথে সাথে ফাল্গুন বসন্তের প্রথম দিন। এই যে বসন্তের যে আবহ সেটির জন্য কিন্তু হচ্ছে ছোট্ট সোনামণিটির সাথে কিন্তু একটি ফুলের মেলবন্ধন কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার সাথে সাথে কিন্তু হচ্ছে যেই জুলাই বিপ্লবকেও কিন্তু আমরা ধারণ করতে অনেকের মধ্যে দেখেছি। আমরা কথা বলছিলাম অনেকের সাথে, তারা কিন্তু বলছিল যে তারা কিন্তু এই যে এই ফাল্গুনকে, যেই জহির রায়হানের লাইন যে এই ফাল্গুনে আমরা দ্বিগুণ হব, সেই ফাল্গুনে কিন্তু দ্বিগুণ হয়ে এই যে জুলাই অভ্যুত্থান, সেই জুলাই অভ্যুত্থানে কিন্তু হচ্ছে বিজয়ী হয়ে এসেছিলেন অনেকে, তাদের কথা কিন্তু আমরা শুনছিলাম। তারা কিন্তু বলছিল যে এই যে এই বইমেলা নতুনভাবে নতুন বাংলাদেশেরই কিন্তু হচ্ছে সাক্ষী। এই ছিল আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ। অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমকালে তিনি আরও বলেন, নির্বাচন ব্যাহতকারীরা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টা করছে। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না তার দল। অন্যদিকে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় দলটির আরেক নেতা আমানুল্লাহ আমান। বিস্তারিত দেখুন জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে।
জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি আলোচনা জাতীয় নির্বাচন নিয়ে। হাসিনা সরকারের আমলে 3টি বিতর্কিত ভোটের পর নতুন পরিস্থিতিতে সময় ও পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকলেও নির্বাচন চায় সব দল। বেশ কয়েকটি দলের সঙ্গে বিএনপির মতপার্থক্য যখন স্পষ্ট হচ্ছে, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন কার্যক্রমে একথা বলেন তিনি। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না তার দল। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম আবারও শুনি কি স্থানীয় সরকার নির্বাচন, কিসের ইঙ্গিত। একই দিনে রাজধানীতে স্বৈরাচার প্রতিরোধ দিবসের সমাবেশে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির আরেক নেতা আমানুল্লাহ আমান। দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে, এটাই আজকে জনগণের প্রত্যাশা। সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন, আমরা তাদের সহযোগিতা করতে চাই। দ্রুত নির্বাচনের আয়োজনের মাধ্যমে চলমান সংকট দূর করতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানায় দলটির নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এদিকে নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এটা না করা হলে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে দেশ। এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হবে। আগামীকাল থেকে এই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে কথা জানান তিনি। বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের পর মানবতা বিরোধী অপরাধে বিদেশের মাটিতে শেখ হাসিনা সহ পালিয়ে থাকা আসামিদের বিচার সম্ভব বলে মত দিচ্ছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। তারা এও বলছেন, এই প্রতিবেদন পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে শক্ত প্রমাণ হিসেবে কাজ করবে। একই সঙ্গে তারা আরও বলছেন, এই তথ্যানুসন্ধান প্রক্রিয়া আওয়ামী লীগ দলগতভাবে এবং নেতারা ব্যক্তিগতভাবে অংশ নেয় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে পরিচালিত গণহত্যাকে অস্বীকার করার আর কোনো সুযোগ রইল না। বিস্তারিত দেখুন আজহার লিমনের প্রতিবেদনে। জুলাই আগস্ট জুড়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর আদৌ বিচার হবে কিনা এমন শঙ্কা আর বিতর্কের বাক বদল করে দিয়েছে জাতিসংঘ সদর দপ্তর থেকে প্রকাশিত এই তথ্যানুসন্ধান প্রতিবেদন। ওই ঘটনার 230 ভুক্তভোগী কিংবা প্রত্যক্ষদর্শী এবং 5 আগস্টের আগেও পরে দায়িত্ব পালন করা 36 কর্মকর্তার সাক্ষ্য, 150টি মেডিকেল কেসের বিশ্লেষণ এবং কয়েক হাজার ছবি ও ভিডিও যাচাই বাছাই করে তথ্যানুসন্ধান দল যে প্রতিবেদন প্রকাশ করেছে তার 5 নম্বর পাতায় আছে এসব সহিংসতায় নির্যাতন চালানো বাহিনী এবং তাদের নির্দেশদাতাদের নাম। এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সূত্রগুলো থেকে প্রাপ্ত সাক্ষ্য তথ্যের ভিত্তিতে
সমগ্র পুলিশ বাহিনী, আধা সামরিক, সামরিক এবং এদের গোয়েন্দা বিভাগ আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীর সঙ্গে সমন্বিত এবং নিয়মতান্ত্রিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের যে ঘটনাগুলো ঘটিয়েছে তাতে রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ জ্ঞান, প্রত্যক্ষ নির্দেশনা এবং সমন্বয় ছিল। এখানে আরও বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একইভাবে নিরাপত্তা ও গোয়েন্দা স্থাপনাগুলোর সঙ্গে সমন্বয় সাধন করেছেন। ওই ঘটনার সময় উভয়ই মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন পেতেন। প্রতিবেদনের ৭৪তম পাতায় এসব অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে, OHCHR এর কাছে যুক্তিসঙ্গত কারণ আছে এটা বিশ্বাস করতে যে হত্যা, নির্যাতন, অন্যান্য অমানবিক কর্মকাণ্ড সহ ক্ষমতায় টিকে থাকতে বিগত সরকার তাদের দমননীতির আওতায় বিক্ষোভকারী, সম্ভাব্য বিক্ষোভকারী, বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগতভাবে যেসব অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছে তা মানবতা বিরোধী অপরাধ। এর ৩ নম্বর পাতায় এসব অপরাধ তদন্তের তাগাদাও দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগের এবং এটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে কোন মাত্রার সেটি নিশ্চিত হতে তদন্তের প্রয়োজন। আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলাগুলোতে একই ধরনের অপরাধের অভিযোগ থাকায় জাতিসংঘের এই প্রতিবেদন বিচার ত্বরান্বিত করার দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছে, যার উপযুক্ত ব্যবহারে মুনশিয়ানা দেখাতে হবে প্রসিকিউশন টিমকে। আমাদের দেশে যে বিচার হচ্ছে এখানে এটা খুবই ভালো কাজে লাগবে, কারণ এটা একটা আন্তর্জাতিক এবং আমি সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ, যেটাকে সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থাই বলা যায়, এবং ওনারা একটা নিরপেক্ষ তদন্ত করেছেন। এখন আমরা বাংলাদেশে 100% নিরপেক্ষ তদন্ত করলেও এটাকে কিন্তু একটা লেবেল দেয়া সম্ভব। তথ্য যে তৈরির যে প্রক্রিয়া, এখানে কিন্তু আওয়ামী লীগ নিজেও কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের ফেসবুকের যে পেজ আছে সেখান থেকে বলেছে যে আপনারা এখানে তথ্যগুলো দেন। কিন্তু জাতিসংঘের এই প্রতিবেদন দেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ব্যাপারে কি কোনো কাজে আসবে? এর উত্তর পাওয়া যায় জাতিসংঘের মানবাধিকার কমিশনারের এই বক্তব্য থেকে। একটা ব্যাপার আলোচনায় আছে, যখন কেউ গুরুতর অপরাধ করেছে কিন্তু দেশের বাইরে অবস্থান করছে তার বিচার নিয়ে। এক্ষেত্রে আমি মনে করি ইউনিভার্সাল জুরিসডিকশন কাজ করতে পারে। যেসব দেশে ইউনিভার্সাল জুরিসডিকশন সম্ভব সেসব দেশে এসব ব্যক্তিকে জবাবদিহিতায় আনার একটা উপায় হতে পারে। এবং অবশ্যই আমি উল্লেখ করব এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের কথা, কারণ বাংলাদেশ রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করা একটি দেশ। আইন বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদন গণহত্যার অপরাধীদের বিদেশের রাজনৈতিক আশ্রয় নেবার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে। এরকম প্রচুর কেস আছে, সিরিয়া থেকে যারা গিয়েছে, ইরাক থেকে গিয়েছে, আফগানিস্তান থেকে ইউরোপে অ্যাসাইলাম চেয়েছে এবং পরবর্তীতে বিচার হয়েছে। প্রচুর উদাহরণ আছে এক্ষেত্রে। এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে ভারতের সাথে আলাপ করার ক্ষেত্রে এবং ভারতকে চাপ দেওয়ার ক্ষেত্রে যে উনি একজন অপরাধী, ওনাকে বিচারের জন্য বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হোক। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী বলছেন, তারা সব দিক মাথায় রেখে আগাচ্ছেন। তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি। জাতিসংঘের ১১৪ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই আগস্ট আন্দোলন দমনে ১৪০০র মতো মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রতি ৫ জনের ৪ জনের মৃত্যু হয়েছে গুলিতে। এছাড়া মৃত্যু হওয়া প্রতি ১০ জনের একজন শিশু এবং এই আন্দোলনে আহতের সংখ্যা প্রায় ১৩,৫০০। আজহার লিমন, এখন ঢাকা। বাংলাদেশে ইন্টারনেট সেবা স্টারলিংক আনার বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মার্কিন ধনকুবের ইলন মাস্কের মধ্যে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার এক ভিডিও আলোচনায় এ বিষয়ে কথা বলেন তারা। ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ লাখ লাখ মানুষের জন্য সুযোগ তৈরি করবে। অন্যদিকে দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন ইলন মাস্ক। এর আগে দুবাইয়ে একাধিক বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টারলিংক সংযোগ বাংলাদেশের অবকাঠামোতে লাখো লাখো নতুন সুযোগ উন্মুক্ত করবে এবং দেশকে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রোফাইন্যান্স মডেল গ্রামীণ ব্যাংক সারা বিশ্বে দারিদ্র্য নির্মূলে ভূমিকা রাখছে বলেও প্রশংসা করেন ইলন মাস্ক।
ছুটির দিন ও শবে বরাত ঘিরে রাজধানীর বাজারে চাহিদার সঙ্গে দাম বেড়েছে মুরগি ও গরুর মাংসের। এক সপ্তাহ ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকার মতো বেড়েছে, আর খুচরা পর্যায়ে আলুর দাম কিছুটা বাড়তি রয়েছে। অন্যদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। ছুটির দিনে স্বাভাবিকভাবেই চাপ বাড়ে ক্রেতার, তবে শবে বরাত ঘিরে শুক্রবারের বাজারে ভিড় আরেকটু বেশি। শবে বরাত উপলক্ষে বাজারে বেড়েছে মাংসের চাহিদা। রাজধানীর কাপ্তান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 210 টাকায়। অপরিবর্তিত রয়েছে সোনালী মুরগি ও ডিমের দর। গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। চাইতেছে 780 টাকা, কিন্তু বাস্তবে যান 750 পাওয়া যাবে। আগে ছিল ব্রয়লার 170, এখন বর্তমানে 85-90 টাকা পাইকারি কিনতে হয়। সোনালী অরিজিনাল সোনালী মুরগি যেটা, ওটার দাম ভালো, খাইতে ভালো, মান ভালো। ওটা পরে দেশি সেম ওটা 320 টাকা কেজি চলতেছে এখন। অনেকের ঘরেই হালুয়া রুটির মতো খাবার তৈরি হয় শবে বরাতে, তাই বাজারে বাড়তি চাহিদা থাকে মশলা জাতীয় পণ্য, চিনি, ছোলা, ডাল, গুঁড়ো দুধের। ক্রেতারা বলছেন প্রতিটি পণ্য কিনতে বাড়তি খরচ হচ্ছে তাদের। যারা বাড়াইতে আছে অঙ্গ করা কিছু নাই, অঙ্গ সাধারণ ফ্যামিলিকে কিছু করা কিছু নেই। একে তো ইনফ্লেশনের রেট, তার উপরে প্রতিনিয়ত বাজারের যে মূল্যবৃদ্ধি, এটার কারণে তো সবাই ইম্প্যাক্টেড। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে আলুর দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 25 টাকায়। এজন্য পাইকারি পর্যায়ে দাম বাড়াকে কারণ বলছেন খুচরা বিক্রেতারা। পাইকারি বাজারে আলুর দাম বাড়ছে, এখন বর্তমানে আগে 20 টাকা ছিল, এখন আমরা 25 টাকা বিক্রি করতেছি। এই আদা এটা থাইল্যান্ড, এটা আছে আপনার 160, গত সপ্তাহে একই দাম ছিল। ওইটা আছে আপনার 120, এই দামই। তবে আজকের বাজারে একটুখান এই শবে বরাতের জন্য 1-1টা বেশি। এদিকে ফেব্রুয়ারির শুরু থেকে চলমান বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। দেলোয়ার দোলন, এখন ঢাকা। টঙ্গী তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে 64টি জেলা থেকে আগত মুসল্লিরা অংশ নিয়েছেন। আর আজ ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় বয়ান, আমল ও জিকির। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, জানাবেন যে ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে? তন্ময়, ইমান, আমল, ইখলাস, কালেমা, তাকওয়া, শুধু এইগুলোর উপর ভিত্তি করেই এখন বয়ান পরিচালনা করা হচ্ছে। বলা হচ্ছে কাল যে হাসরের যে পথ সেটি অনেক দীর্ঘ, সেই দীর্ঘ পথ পাড়ি দেবার জন্য ইমান, আমল, ইখলাস, কালেমার উপর গুরুত্ব বাড়াতে হবে। মুসলিমরা যে বিষয়টা বলছে যে সেটি হলো এক আল্লাহ, এক কোরআন, এক রাসূল, এক ইসলাম ধর্ম। যদি পৃথিবীতে ইসলাম হয় তাহলে মুসলিম যে উম্মার, সে মুসলিম উম্মারকেও এক হতে হবে, এক এবং ঐক্যের বিকল্প নেই বলে কিন্তু বারংবার এই আমল থেকে হচ্ছে। যদি একটু বলি যে প্রায় 6 থেকে 7 লাখ ধর্মপ্রাণ মুসল্লি এর আগে জুম্মা নামাজে অংশ নিয়েছিলেন। সেই জুম্মা নামাজে কিন্তু মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়েছে। বলা হয়েছে যে এই যে শান্তির ধর্ম সেটি জমিনে ছড়িয়ে দিতে হবে এবং এই ইসলাম একটি পবিত্র ধর্ম, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কাল এবং ইহকাল এবং পরকালের যে মুক্তি, সেই মুক্তির পথের জন্য ইসলামের প্রতিষ্ঠা খুব জরুরি বলে কিন্তু তারা তাগাদা। এই যে দাওয়াত একটি মেহনতি কাজ, বারে বারে মানুষের দুয়ারে এই দাওয়াত নিয়ে যেতে হয়, নিজের জান মাল খরচ করে আল্লাহর রাস্তায় কিন্তু বের হতে হয়। এখান থেকে যে দ্বীনি শিক্ষা, সেই দ্বীনি শিক্ষা শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু শুধু দেশ নয় বিদেশেও ইসলামের যে তাকিদা, ইসলামের যে নসিহত, যে তাশকিল, সেগুলো নিয়ে কিন্তু এই সারা বিশ্বে জমিনে ছড়িয়ে পড়বে। যে পবিত্র কোরআনের যে সুমহান যে বার্তা রয়েছে, মহাগ্রন্থ আল কোরআনের যে বাণী রয়েছে, সেই বাণীগুলো নিয়ে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু বিশ্বের প্রতিটি জমিনের কোনায় ছড়িয়ে পড়বেন। বলা হচ্ছে যে ইহকাল এবং পরকালের একমাত্র মুক্তির পথ ইসলাম এবং ইসলাম। সেক্ষেত্রে কালেমা এবং কালেমার কথাই কিন্তু বারবার এখানে বলা হয়েছে। নিশ্চয় ছবিতে পাচ্ছেন যে পুরো ইজতেমার যে ময়দান, 160 একর যে ময়দান, সেই ময়দান জুড়েই কিন্তু এখন তাবুতে এবং সামিয়ানা ঢাকা, সেখানে আমল চলছে। মহিমান্বিত রাত, সেই মহিমান্বিত রাতের যে ইবাদত, সেই ইবাদত এবং এই যে বিশ্ব ইজতেমার যে আমল, সেটির মিশেলে এই যে ধর্মপ্রাণ যে মুসল্লি, সেই মুসল্লিদের মধ্যে কিন্তু এক ভিন্ন ধরনের ধর্মীয় আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল টঙ্গী তুরাগ তীর থেকে আমার কাছে সবশেষ তথ্য। তন্ময়, পরবর্তী সংবাদ হতে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। তন্ময়। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ।
দেশের বাইরের খবর জানাতে চাই। বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় মোদীকে এ বিষয়ে কথা বলতে বললেও বিষয়টি এড়িয়ে যান তিনি। এদিকে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে $50,000 কোটি উন্নীত করতে সম্মত হয়েছে দেশ দুটি। ট্রাম্প বলেছেন, বাণিজ্য ঘাটতি কমাতে তেল গ্যাস রপ্তানি বাড়ানোর পাশাপাশি ভারতের কাছে যুদ্ধ বিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। আরো জানাচ্ছেন নুজহাত কামাল। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর যাত্রা অব্যাহত থাকলেও বিশ্ব রাজনীতিতে সবচেয়ে প্রতাপশালী দেশটির মসনদে এক মেয়াদ বিরতি দিয়ে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। মাঝখানে প্রায় 5 বছর বিরতির পর প্রথম সাক্ষাতেই পরম বন্ধুর মতো একে অপরকে জড়িয়ে ধরেন হাস্যোজ্জ্বল দুই নেতা। দুদিনের রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করেন তিনি। পাল্টাপাল্টি শুল্ক আরোপ আর বাণিজ্য যুদ্ধের ছায়া ঘিরে থাকার মধ্যেই আগামী 6 বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে $50,000 কোটি নেয়ার ঘোষণা দেন মোদি। বৈঠক শেষে জানান, ভারতের জ্বালানি খাতে সহযোগিতা করবে মার্কিন প্রশাসন। আজ हमने द्विपक्षीय व्यापार को 2030 तक 2 गुना से भी अधिक बढ़ाकर $500 बिलियन तक पहुंचाने का लक्ष्य निर्धारित किया है। हमारी टीमें एक पारस्परिक लाभकारी ट्रेड एग्रीमेंट को शीघ्र संपन्न करने पर काम करेगी। भारत की ऊर्जा सुरक्षा सुनिश्चित करने में हम ऑयल तथा गैस ट्रेड को बल देंगे। বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারতের মতের অমিল থাকলেও বৈঠকে দুই নেতার ব্যক্তিগত সুসম্পর্কের প্রভাব স্পষ্ট ছিল। এরই ধারাবাহিকতায় আলোচনা শেষে দুই দেশের মধ্যে বড় জ্বালানি চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। জানান, বাণিজ্য ঘাটতি কমাতে তেল গ্যাস রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ভারতের কাছে F-35 যুদ্ধবিমান সহ সামরিক সরঞ্জাম বিক্রিও বাড়াবে যুক্তরাষ্ট্র। Today the US trade deficit with India is almost $100 billion, and Prime Minister Modi and I have agreed that we'll begin negotiations to address the long-running disparities. That we can make up the difference very easily with the deficit with the sale of oil and gas, LNG, of which we have more than anybody in the world. ট্রাম্প মোদির বৈঠকে আলোচনার অন্যতম ইস্যু ছিল অভিবাসন। যুক্তরাষ্ট্র থেকে হাজারো অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নেয়ার বিষয়ে সম্মতি দেন মোদি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইস্যুতেও শান্তির বার্তা দিয়ে জানান দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান। এদিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই উল্লেখ করে প্রতিবেশী হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রীর ওপর উত্তর দেওয়ার দায়িত্ব ছেড়ে দেন ট্রাম্প। তবে বিষয়টি এড়িয়ে গিয়ে ইউক্রেন রাশিয়া ইস্যুতে কথা বলতে শুরু করেন মোদি। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এর আগে মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন ইস্যুতে মার্কিন শিল্পপতি ও ট্রাম্প প্রশাসনের অন্যতম কর্মকর্তা ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন মোদি। মাস্ক ও ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের সময় হোয়াইট হাউসের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন মোদির সমর্থক ও বিরোধীরা। নুজহাত কামাল, এখন বিশ্ব। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন দুপুরের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজের ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত, প্রাণে খুশির হিল্লোল, ফাগুন হাওয়ায় ভালোবাসার বাংলাদেশ করার প্রত্যয়। সবাই একই রকম শাড়ি পরে সুন্দর সুন্দর ফুল কানে গুজে যেভাবে আসে, এটা আসলে দেখতেই ভালো লাগে। আজকে যখন এখানে এসেছি মনে হচ্ছে যে বাংলাদেশকে নতুন করে খুঁজে পাচ্ছি। বইমেলায় এসে অনেক ভালো লাগছে, আর বিশেষ করে ফাল্গুন একই সাথে ভ্যালেন্টাইন্স ডে সব মিলে খুব ভালো লাগছে। বসন্তের দিনে বইমেলা অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগছেও।
নির্বাচন ব্যাহতের চেষ্টা চলছে অভিযোগ মির্জা আব্বাসের। আগামীকাল থেকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা জানালেন উপদেষ্টা আদিলুর। জাতিসংঘের প্রতিবেদনের পর অভ্যুত্থানে গণহত্যাকে অস্বীকারের সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনার। সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বলেছে যে উনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। কাজেই এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে। যুক্তরাষ্ট্র ভারত শীর্ষ বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর সিদ্ধান্ত। বাংলাদেশে পট পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না বললেন ট্রাম্প। এই ছিল এখন দুপুরের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv এবং ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/tv.এখন। ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন।